আসসালামু আলাইকুম। আজকের বিষয় বাত ব্যথা বা বাতের ব্যথা। বাত জনিত জটিলতায় আমরা পরিবারের কম বেশি সবাই ভুগে থাকি। সবাই বলতে বোঝাচ্ছে যে আমি না ভুগলে আমার বয়োজ্যেষ্ঠ দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, বয়স্করা বাত সাথে বাতের নাম শুনি নাই, এই ইয়েটা খুবই কম। বাত কিন্তু একটা রোগ না, অনেকগুলো রোগের সমষ্টিকে বাত বলে। বাত সাধারণত আমার কাছে যা প্রচুর রোগী আসেন, তারা বলতে চান স্যার এই রোগটা কীভাবে ট্রিটমেন্ট নেব, এই রোগটা কীভাবে ভালো হব। সেই ক্ষেত্রে আমি এরকম লাইভ দেওয়ার চেষ্টা করি। লাইভ দিতে গেলে যেটা হয় যে এখানে প্রশ্ন করতে পারেন। যখন রুগী দেখতে থাকি তখন কিন্তু এই জাতীয় প্রশ্নের উত্তর দেওয়া দুষ্কর হয়ে যায়, কারণ সময় সংক্ষিপ্তর কারণে। কাজেই যারা এই সম্পর্কে প্রশ্ন করতে চান তারা প্রশ্ন করতে থাকুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তা আজকের যে বিষয়টা ছিল বাত ব্যথা। বাত ব্যথা আমরা সাধারণত জয়েন্টে জয়েন্টে যদি ব্যথা হয়, আমরা সাথে কারো জ্বর হতে পারে, সাথে জয়েন্টগুলো ফুলে যেতে পারে, সাথে জয়েন্টগুলো ডিফর্মিটি বা বাঁকা হয়ে যেতে পারে, এই জাতীয় ব্যথাকেই আমরা বাত ব্যথা বলে থাকি। আর্থ্রাইটিস হলো বাত। রিউমেটয়েড আর্থ্রাইটিস এক ধরনের বাত। অস্টিও আর্থ্রাইটিস, এই টিস নামের শেষে যেসব রোগের নামের শেষে টিস আছে সবগুলো বাত। বাত একটা রোগ না। রিউমেটয়েড আর্থ্রাইটিস বাত, অস্টিও আর্থ্রাইটিস বাত, অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস বাত, লাম্বাগো আর্থ্রাইটিস বাত। অর্থাৎ যতগুলি রোগে, সার্ভিক্যাল স্পন্ডিলাইটিস বাত, যতগুলো নামের শেষে ইংরেজিতে TIS থাকে সবগুলোকে বাত বলে। তা বাত বলতে আমরা সাধারণত যে কথা বলে থাকি যে ব্যথা হবে, জয়েন্টে জয়েন্টে ব্যথা হবে। কারো কারো আমরা কি রিউমেটয়েড আর্থ্রাইটিস হলে কি হয়, রিউমেটয়েড আর্থ্রাইটিস হলে কি জয়েন্টে জয়েন্টে ব্যথা হয়, ফুলে যায়, কারো রাত্রে ব্যথা বাড়ে, কারো সকালে ব্যথা বাড়ে, কারো কারো ক্ষেত্রে সেলাজিন, ম্যাথোটেক্স বা এই জাতীয় ওষুধ খেতে হয়, কারো কারো ক্ষেত্রে প্রিডনিসোলোন বা স্টেরয়েড নিতে হয়। না নিলে দেখা যায় যে কারো কারো ওষুধ ছাড়া একবেলা উঠে দাঁড়ানো যায় না, উঠে বসা যায় না, খুব জটিল অবস্থা। এই জাতীয় রোগ হলে কি করা হয়, বাত, এটা ওষুধ প্রথমে চলবে দিয়ে 2-1 বছর পার হয়ে গেলে এটা আমৃত্যু, অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত ওষুধটা চলবে। প্রচলিত ট্রিটমেন্টের সেটাই। যেমন রিউমেটয়েড আর্থ্রাইটিস। রিউমেটয়েড আর্থ্রাইটিসটা কী হয়, রিউমেটয়েড আর্থ্রাইটিসটা আমাদের ইমিউন সিস্টেমটা যেটা রোগ প্রতিরোধ করবে সেটা ভুলক্রমে আমাদের জয়েন্টকে, টিস্যুকে অ্যাটাক করলে কি জয়েন্ট ব্যথা হয়, ফুলে যায়। অনেকের জয়েন্ট দেখবেন বাঁকা হয়ে গেছে, রিউমেটয়েড আর্থ্রাইটিস। অস্টিও আর্থ্রাইটিস, গ্রন্থিতে বাত আছে। অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস হলে কি হয়, ঘাড়ের দিকে, উপরে পিঠের দিকে ব্যথা হয় সাধারণত, এবং ব্যথা হয়ে যাওয়ার পরে কি দেখতে পাওয়া যায় যে সামনের দিকে অনেকে ঝুঁকে পড়েন, অর্থাৎ সামনের দিকে ঝুঁকে পড়ার প্রবণতা থাকে, অর্থাৎ বাঁকা হয়ে যান। এই যেতে রোগ হলে আমরা কোথায় ট্রিটমেন্ট করব, কি করব, নাকি এই সারা জীবন ওষুধ খেয়ে চলতে হবে, ব্যথাও থাকবে? এই যেহেতু ইয়েগুলি কিন্তু প্রায় দেখতে পাওয়া যায় যে আমাদের যে জটিলতাগুলো দেখতে পাওয়া যায় যে না, এই বাত হলি আমাদের মাথার মধ্যে একটা গেঁথে গেছে যে বাত হলি এর হাত থেকে নিষ্কৃতি নাই। বাত হলে কী হবে, বাত হলে ব্যথা থাকবে, ওই একটু মালিশ করব। এখন আর মালিশ করেন না, এখন আমাদের দেশের ডাক্তারের সংখ্যাও বেড়ে গেছে এবং অনেকেই, সব রোগী ডাক্তারের স্বর্ণপন্ন হচ্ছেন। কাজে বলে দেন যে মালিশে কাজ হবে না, এটাতে কি করতে হবে, এটাতে ওষুধ খেতে হবে। আর কীভাবে ওষুধ খাবে, ব্যথা কমবে, ব্যথা বাড়লে আবার ওষুধ খাবেন, এইভাবে চলবে। আদৌতে কি সিস্টেমটা এরকম? যেসব রোগ আল্লাহ তাআলা দিয়েছেন তার প্রতিকারের ব্যবস্থা বা তার রোগ সারার ব্যবস্থাও দিয়েছেন। বাত রোগী যেসব জয়েন্টে ব্যথা হয়, এই রোগগুলি ওষুধ ছাড়া, বিনা ওষুধে ট্রিটমেন্টের মাধ্যমে ভালো হওয়া, সুস্থ থাকা সম্ভব। আমরা ওষুধ খাই, কি করতেছি, তীব্র ব্যথা হচ্ছে, উঠতে পারতেছি না, আমরা ওষুধ খাচ্ছি।
খালি ব্যথা কিছুটা কমতেছে, আবার ওষুধ খাচ্ছি, অর্থাৎ ওষুধ খেয়ে ব্যথাকে নিয়ন্ত্রণ করতেছি, একে বলে কন্ট্রোল হওয়া। কিন্তু শশীতে যেটা করা হয়, শশীতে ওষুধকে বন্ধ করে দেওয়া হয়, লাইফস্টাইল সহ অনেক কিছু ট্রিটমেন্টের কম্বিনেশন দেওয়া হয়, আকুপাঞ্চার সহ দেওয়ার পদ্ধতিতে কী হয়, ওষুধ আমার খাওয়া লাগে না, বাতও ভালো হয়ে যায়, একে বলে ভালো হওয়া। প্রিয় দর্শক, কথা কি বোঝা গেছে? অর্থাৎ যত রকমের বাত আছে, রিউমেটয়েড আর্থ্রাইটিস, অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস, সার্ভিক্যাল স্পন্ডিলাইটিস, অস্টিওআর্থ্রাইটিস সব ভালো হয়। এক নম্বর মাথার মধ্যে যে ওষুধ ছাড়া ভালো হয়। কাজেই এই যে অলরেডি একজন প্রশ্ন করেছেন কি উইল্ডার্স প্রশ্ন করছে, অনেকদিন ধরে হাঁটু ব্যথা, ক্রিকেট খেলতে যে হাঁটুতে ব্যথা পেয়েছিলাম, হাঁটু নাড়াচাড়া করতে পারি না, আমার করণীয় কি? হ্যাঁ ভাই উইল্ডার্স, হাঁটুতে ব্যথা, এই যে ক্রিকেট খেলতে যায় বা ফুটবল খেলতে যায়, আমরা যখন লাথি মারি, শর্ট করি, তখন আমাদের নি জয়েন্টটা এইভাবে থাকে, এইভাবে থাকার পরে এখানে লিগামেন্টগুলো ক্ষতিগ্রস্ত হয়, ড্যামেজ হয়। সাধারণত আমরা যেটা বেশি দেখতে পারি এসিএল লিগামেন্ট, এখানে উচ্চ করলে যে লিগামেন্টটা দেখা যায় এটাকে এসিএল লিগামেন্ট বলে। এই এসিএল লিগামেন্টটা ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া অন্যান্য কারণ হতে পারে, যে এই মিনিসকাস পর্দাটা যদি ক্ষতিগ্রস্ত হতে পারে, এখানে যে তরুণাস্থি থাকে, তরুণাস্থিটা যদি ক্ষয় হয়ে যায়, হাড় যদি ক্ষয় হয়ে যায়, ডিজেনারেটিভ চেঞ্জ হয়, তারপরে এখানে সাইনোভিয়াল ফ্লুইড যদি কম হয়ে যায়, তাহলে এটা হতে পারে। এটা আমরা এক্সরে করলেই কিন্তু দেখতে পারি যে কোন লিগামেন্টটা ক্ষতিগ্রস্ত, মাত্রাটা কি। কোনো কোনো ক্ষেত্রে এক্সরেতে যদি সঠিক স্পষ্ট না আসে, এমআরআই করলে স্পষ্ট বোঝা যায়। এখন আমার যদি এসিএল লিগামেন্টটা ড্যামেজ হয়, আমার ট্রিটমেন্ট কি হবে? এটাকে রিপেয়ার করা। যদি আমার হাড় ক্ষয় হয়ে যায়, এর ট্রিটমেন্ট কি হবে? হাড় ক্ষয় পূর্ণ করা। যদি এখানে সাইনোভিয়াল ফ্লুইড হরমোন ইমব্যালেন্স থাকে, একে ব্যালেন্স করা। যদি মিনিসকাস পর্দা ক্ষতিগ্রস্ত হয়, মিনিসকাস পর্দাকে ঠিক করা, রিপেয়ার করা। এখন এই জিনিসগুলো আমার কিভাবে রিপেয়ার হবে? এই জিনিসগুলো রিপেয়ার করার ক্ষেত্রে কিন্তু কম্বিনেশন ট্রিটমেন্টের প্রয়োজন। যেমন লাইফস্টাইল ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। লাইফস্টাইলের পাশাপাশি আকুপাঞ্চার সহ একটা কম্বিনেশন ট্রিটমেন্ট দিলেই এটা ভালো হয়। কাজে যিনি প্রশ্ন করছেন ক্রিকেট খেলতে যায় তার ব্যথা হয়, এই ক্রিকেট খেলতার ব্যথা, বা ফুটবল খেলতে যায় স্যার একটা শর্ট দিলাম এর ব্যথা হয়, এই ব্যথাটা, এই লিগামেন্টটা যখন ক্ষতিগ্রস্ত হয়, আমরা এর ট্রিটমেন্টটা পূর্ণাঙ্গ না করলে এই ব্যথাটা রয়ে যায়, তাহলে তাকে সারা জীবন ব্যথা থাকতেছে। কাজেই একবারই কষ্ট করে একটা কোর্স কমপ্লিট করে এই রিপেয়ারটা ভালো করে ভালো সম্ভব। কাজে এখানে কিছু ট্রিটমেন্ট পদ্ধতি নিলে ভালো হয়ে যায়। আর আজকে যে বাতের কথা বলতেছিলাম, বাতের যত রোগ আমরা ভুগতেছি, অনেকের কি আঙুলটা বাঁকা হয়ে যায়, ফুলে যায়। এখন বাঁকা হয়ে গেলে যে বাঁকা হওয়া শুরু হয়েছে, আঙুলটা বাঁকা হওয়া ক্রমান্বয়ে বেশি হয়। কাজে আগে ট্রিটমেন্টের পদ্ধতি, আগে ব্যথাকে রিলিফ করা, বাঁকা যেন না হয় সেটাকে কন্ট্রোল করা, পাশে বাঁকাটাকে কারেকশন করা, এগুলি সম্ভব। অনেকের কি পায়ের বৃদ্ধ আঙ্গুল বাঁকা হয়ে যাচ্ছে, ওখানে কি ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি হলে তাকে গাউটের আর্থ্রাইটিস বলে, অর্থাৎ আঙ্গুলের তীব্র ব্যথা হয়। স্যার আমি তো খেলতে যাই নাই, পড়ে যায় নাই, আমার জয়েন্টে বা আঙ্গুলে ব্যথা হয়েছে, ইউরিক অ্যাসিড বেশি। টেস্ট করলে বোঝা যায় যে ইউরিক অ্যাসিডের মাত্রা কত। ইউরিক অ্যাসিড বেশি হলে শুধুমাত্র লাইফস্টাইল করলেই ভালো হয়ে যায়। যেসব খাদ্যদ্রব্যের মধ্যে ইউরিক অ্যাসিড আছে, ওইটা বাদ দিলেই আপনার ভালো হয়ে যায়। এই ক্ষেত্রে কোনো ওষুধের প্রয়োজন পড়ে না। আর যেসব খাদ্যদ্রব্যের মধ্যে ইউরিক অ্যাসিড ইনফ্লামেশন বেশি আসে, সেসব খাদ্যদ্রব্য পরিহার করা। আমি কিন্তু প্রায় আপনাদেরকে এটা বলে থাকি যে আমি স্বাস্থ্য থাকবো কিভাবে, আমি ভালো থাকবো কিভাবে। এই যে আমি যে চাটা খাচ্ছি, চাটা যদি আমার নর্মাল চার পরিবর্তে মোরিঙ্গা চা হয়, কেন? এই চার উপকারিতা কি? এই চাতে দেখেন যে চার মধ্যে আমরা চা খাই কেন? চা খাই আমরা রিফ্রেশ থাকার জন্য। এর চার মধ্যে কি টি আছে, সে রিফ্রেশ হতে পারবো। জিঞ্জিরল আদা আছে, যা ক্যান্সার প্রতিরোধে সহায়তা করবে। দারুচিনি আছে, সিনামেলডিহাইড, সুগারকে, ব্লাড প্রেশার, ডায়াবেটিস আছে, সুগারকে কন্ট্রোল করতে সহায়তা করবে। মোরিঙ্গা তো সুপার পাওয়ার, এর তো উপকারিতা বলে শেষ করা যাবে না। তারুণ্য প্রতিরোধ করবে,
আমরা অনেকের বয়স্কের তারুণ্য ধরে রাখার জন্য বিভিন্ন রকম ক্রিম ইউজ করতেছি, লোশন ইউজ করতেছি, বাট ন্যাচারাল পদ্ধতিতে আমরা নর্মাল চার পরিবর্তে যদি চাটা খাই, এই দেখেন এর উপকারিতা, এখানে বিষণ্ণতা দূর করবে, অনেকগুলি উপকারিতা। এ পাশে যদি আপনারা দেখেন উপকারিতাগুলো কিন্তু দেওয়া আছে। যে উপকারিতাগুলো আপনারা যদি দেখেন, এই উপকারিতাগুলো এই চাটা মোরিঙ্গা চা বললেও এর মধ্যে কম্বিনেশন আছে এই 4 ধরনের উপাদান। শুধু মোরিঙ্গা বা সজনা খালে যে উপকার হবে, এই চারটার থেকে বেশি উপকার। অর্থাৎ আপনারা চা খায়, চা নর্মাল চার পরিবর্তে এই চাটা খাবো, স্যার এটা তো নর্মাল চা থেকে দাম বেশি। এই চার একটা টি ব্যাগে 4 কাপ চা তৈরি করা যায়। তাহলে দেখবেন এটা নর্মাল চা থেকে সস্তা। সুস্থ থাকতে গেলে আমাদের এরকম ইসে চলে আসতে হবে। পাশাপাশি আমরা যে তেলটা খাবো, তেলটা অবশ্যই এটা ঘানে ভাঙানো তেল হতে হবে। আমি সাজেস্ট করি ঘানে ভাঙানো, তেঁতুল কাঠের ঘানে ভাঙানো সর্ষের তেল এবং ঢেকে চাটা চাল। এখন অনেকে লাল চাল খাচ্ছেন। সোজা কথাকে যা চালের উপরে যেন আঁশ থাকে, এই আঁশটার মধ্যে এনজাইম থাকে, ভিটামিন থাকে, তা আমাদের বডির জন্য উপকারী, এটা থাকতে হবে। অর্থাৎ ন্যাচারাল পদ্ধতিতে ভালো থাকার, আমরা পেটের সমস্যা নাই এরকম ফ্যামিলির সংখ্যা আমাদের দেশে নেহাইতে কম। প্রচুর রোগী আসতেছেন, স্যার আইবিএস, গ্যাস্ট্রিক, ইরোশান, আলসার, আইবিডি। এই আমরা যদি এই শাকটা নিয়মিত খাই, দেখবেন যে পেটের সমস্যা থেকে দূরে থাকবে ইনশাল্লাহ। স্যার এটা কয়দিন খেতে হবে? ভাই দিস ইজ নট মেডিসিন, এটা শাক, রেগুলার খাবেন যতদিন পর্যন্ত ভালো না হয়। আমাদের বডিতে টক্সিন, ইনফ্লামেশন থাকার পরিণতিতে বডিটাকে নষ্ট হয়ে গেছে, তাকে রিপেয়ার করার জন্য নিয়মিত এই শাকটা খেতে হবে। স্যার এই শাক তো বেশিক্ষণ থাকে না, না থাকলে কি করবেন? এই যে লিক পাউডার আছে, লিক পাউডার নিয়ে যাবেন। লিক পাউডার বিশেষ করে আমরা যখন মাংস খাই বা ভাজা পোড়া খাই বা দাওয়াত খাই, তার আগে পরে এর 2 গ্লাস, প্রথমে 1 গ্লাস পরে 1 গ্লাস খাবেন। দেখবেন কি যে ইনশাল্লাহ সুস্থ থাকবেন। ন্যাচারাল পদ্ধতিতে সুস্থ থাকা। অসুস্থ যিনি থাকতেছেন তিনি বুঝেন যে অসুস্থর জ্বালা যন্ত্রণা কতটা তীব্র। আচ্ছা, যারা লিখছেন কিছুক্ষণ হাঁটলে পায়ের গোড়ালিতে ব্যথা হয়। হ্যাঁ, পায়ের গোড়ালিতে ব্যথা হয়, আমরা 2টা রোগ বেশি পেয়ে থাকি। সাধারণত পায়ের গোড়ালিতে ব্যথা হয় ক্যালকিনিয়াম স্পার বা প্ল্যান্টার ফ্যাসাইটিস। এই দুটো হয়ে যায় কেন? এই কারণটা যে কারণে প্রেক্ষাপট, অনেকে বলেন স্যার হাড় বেড়ে গেছে, অনেকে বলে হাড় বেড়ে রগের উপর চাপ দিচ্ছে, যার কারণে আমরা পা ফেলতে পারি না। আমরা অনেক সময় ব্যথা হলেই আমরা ডাক্তারের শরণাপন্ন না হয়ে ক্যালসিয়াম খাই। ক্যালসিয়াম খেতে খেতে যখন ক্যালসিয়ামের একটা নির্দিষ্ট মাত্রা আছে, মাত্রার বেশি হয়, তখন জমা হবে। কোথায় জমা হবে? শরীরে অনেক জায়গায় জমা হয়, তার মধ্যে পায়ের গোড়ালি একটা অন্যতম। পায়ের গোড়ালিতে আমার মনে পড়ে, আমি এই ফ্যামিলি সহ এই টি গার্ডেনে, চা বাগানে ভ্রমণে গিয়েছিলাম এই 2-3 দিন আগে। তো ওখানে যখন আমি ব্রেকফাস্ট করতেছি, তখন আমার কাছে একজন কনসালটেন্ট আসলেন। বললেন যে ভাই আমি নিউরোলজির কনসালটেন্ট, আমি অ্যাসোসিয়েট প্রফেসর, আমার কাছে প্রচুর রুগী আসে পিএলআইডি, কোমর ব্যথা। তা এই রুগীগুলো আসে, আমি এখন সরকারি চাকরি ছেড়ে দিছি, কেন রুগী এত বেশি আসে দেখে সামাল দিতে পারি না, আর আসলে কি আমরা পেন কিলার দিয়ে দিই। আপনার ভিডিও দেখলাম যে আসলে এটা কিভাবে কাজ করে, বুঝতে পারছেন? তখন আমি ব্যাখ্যা দিলাম। ব্যাখ্যা দেওয়ার পরে বলেছে তাহলে যে রুগীটা আমার এখানে ভালো না হয় সেই রুগীটা আমার এখানে রিফার করবে। আমি বলি ওয়েলকাম, আপনার ওখানে আগে ট্রিটমেন্ট করেন। যে রুগীটা কোমর ব্যথা, পিএলআইডি, হার্ট ক্ষয় হয়ে যাওয়া, জেলি বেরিয়ে যাওয়া ভালো হয় না, আমার কাছে রিফার করেন। এখন কিন্তু অনেক ডাক্তার রিফার করতেছেন শশীতে। অনেকে আবার এটা চাচ্ছেন যে দেশে বিদেশে চিকিৎসা করে ভালো হচ্ছে না, সারা জীবন ব্যথা নিয়ে থাকবো। আচ্ছা, একবারই কষ্ট করে কোর্স কমপ্লিট করে ভালো হয়ে যায়। ভালো থাকার পরে গাইডলাইন ফলো করলে সারা জীবন সুস্থ থাকা যায়। কাজেই তারা ভালো থাকতেছেন। হ্যাঁ, একজন বলছেন যে আপনার তিল বা বাদামি তিল দূর করার। হ্যাঁ, তিলকে মোল বলা হয়। অ্যাস্থেটিক পারপাজের জন্য শশী স্কিন কেয়ার অপ্রতিদ্বন্দ্বী হিসাবে এগিয়ে গেছে। সাধারণত শশী স্কিন কেয়ারে সেই সমস্ত রোগী আসতেছেন যারা বিভিন্ন জায়গার ট্রিটমেন্ট নিয়ে কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছেন না। এখানে একনি বা ব্রন বা একনি স্ক্যার সাকসেস রেট 100%, আলহামদুলিল্লাহ। মুখে ব্রণ নিয়ে কিন্তু আমরা অনেক জায়গা, আমার কাছে এখন প্রায় রোগী আসেন যে স্যার মুখে ব্রণটা পাস্টুল ইনফেক্টেড হয়ে গেছিল, শশীতে আসে ভালো হয়ে যাচ্ছে। কাজেই মুখের যে কোনো তিল, এই মোল
তিল সাকসেস রেট রিমুভ করার 100%, আলহামদুলিল্লাহ। অবাঞ্ছিত লোম দূর করার ক্ষেত্রে শশী স্কিন কেয়ারের রেজাল্ট 100%। আমরা অনেক মহিলারা মুখে অবাঞ্ছিত লোম থাকে, এই লোমটাকে দূর করার জন্য বিভিন্ন শেপ করি, ওয়াক্সিং করি, ত্বকের ক্ষতি করি। শশীতে অত্যাধুনিক লেজার আছে, যে লেজারের মাধ্যমে এই যে যাদের মুখে অবাঞ্ছিত লোম আছে, বা অনেক পুরুষরাও দাড়ির পাশে অবাঞ্ছিত লোম থাকে, এগুলো বিয়ার্ড শেপ বডি দূর করতে চান, এইসব মুখের হাইপার পিগমেন্টেশন দূর করতে চান, এগুলো সাকসেস রেট 100%, আলহামদুলিল্লাহ। কাজে যারা মুখের ত্বকের বিভিন্ন চর্চার জন্য বিভিন্ন জায়গায় যাচ্ছেন, কাঙ্ক্ষিত ফলাফল হচ্ছে না, তারা শশীতে আসতে পারেন। আসলে দেখবেন কি যে আল্লাহ চাইতো একই সেই ভালো হয়ে যাবেন। চুল পড়া বন্ধ করতেছে, হ্যাঁ, যারা লেখছেন চুল পড়া বন্ধ হওয়া, হ্যাঁ ভাই, চুল পড়া আমাদের মাথায় অন অ্যান এভারেজ প্রায় 1 লক্ষের মতো চুল থাকে। চুলের একটা লাইফ সাইকেল আছে। চুলের লাইফ সাইকেল অ্যানাজেন, কেটাজেন, টেলোজেন, এক্সোজেন, এই 4টা ফেজ। অ্যানাজেন একটা ফেজ, কেটাজেন একটা ফেজ, টেলোজেন একটা ফেজ, এক্সোজেন একটা ফেজ। এই সাইকেলের পরে চুলগুলো যখন পরিপক্কতা লাভ করে তখন শেডিং হয় এই মাত্রাটা 50-এর মতো। যখন মাত্রাতিরিক্ত চুল পড়ে তখন দেখা যায় যে চুল পড়ার অনেকগুলো কারণ আছে। হরমোনজনিত জটিলতা হতে পারে, লাইফস্টাইল পোর হতে পারে, চুল পড়ে যায়। চুল ঝরে পড়লে কি দেখতে আগলে লাগে। চুল পড়া, নতুন চুল গজানোর ক্ষেত্রে 3টা পদ্ধতি শশীতে খুব ব্যবহার হয়। আকুপাঞ্চার দিলে ব্লাড সার্কুলেশনটা বেড়ে যায়, চুল পড়া কে বন্ধ করে নতুন চুল গজায়। পাশে পিআরপি, প্ল্যাটিলেট রিচ প্লাজমা, পিআরপি অনেক জায়গায় দেওয়া হচ্ছে। শশীতে একটু স্বতন্ত্র, এখানে অত্যাধুনিক মেশিন দিয়ে দেওয়া হচ্ছে। সাথে এক্সোজোম একটা আছে, গ্রোথ ফ্যাক্টর আছে। এইগুলো পদ্ধতির মাধ্যমে চুল গজায়। কাজে চুল পড়া যেতে পাশাপাশি লাইফস্টাইলকে ঠিক করতে হয়। এই কম্বিনেশনের মাধ্যমে যারা চুল পড়া সমস্যায় ভোগ করতেছে তারা এখানে ট্রিটমেন্ট নেওয়ার পরে নতুন চুল গজাচ্ছে। চুল পড়া বন্ধ করে নতুন চুল গজাচ্ছে। কাজে চুল পড়া এখানে কোনো সমস্যা না। ও আইবিএস, একজন লিখেছেন স্যার আইবিএস হলে কী করবো? হ্যাঁ, আইবিএসের কথাটা হলাম যে আইবিএস আমাদের 4 ধরনের আইবিএস হয়। আইবিএস সি, পেটে সমস্যা হয়, বুটবাট শব্দ হয়, অস্বস্তি ফিল হয়, পায়খানার সাথে বিউকাস যায়, সাথে কনস্টিপেশন হয়, আইবিএস সি। আইবিএস ডি, এই মিউকাস যায়, অস্বস্তি ফিল হয়, পেটে ব্যথা হয়, সাথে ডায়রিয়া হয়, আইবিএস সি 2 নম্বর। 3 নম্বর আইবিএস মিক্সড, অর্থাৎ পেটের সমস্যা থাকে, সাথে থাকে মাসে কনস্টিপেশন, মাসে ডায়রিয়া, কেবল আইবিএস মিক্সড। 4র্থ নম্বর হলো আইবিএস আনআইডেন্টিফাই, অর্থাৎ পেটের সমস্যা থাকতেছে কিন্তু অন্য কোনো সমস্যা হচ্ছে না, অস্বস্তি ফিল হচ্ছে, মিউকাস হচ্ছে। এই আইবিএস দূর করার ক্ষেত্রে শুধুমাত্র লিক যারা খাচ্ছেন অনেকেই ভালো হয়ে যাচ্ছেন, অনেকেই লিক এটা মোরিঙ্গা চা, এবং এটাও অনেক ক্ষেত্রে উপকারী, কেন এর মোরিঙ্গাটা এই পেটের সমস্যা দূর করার ক্ষেত্রে খুব সুন্দর কাজ করে। এই লিকটা কী হয়, লিকটা আপনারা অনেকেই বলেন স্যার শুধু লিক পাউডার খেয়েই ভালো হয়ে যাচ্ছেন, তার চিকিৎসা নেওয়ার প্রয়োজন নাই। যদি লিক পাউডার খাওয়ার পর ভালো না হয় দেন আসে আপনাকে ট্রিটমেন্ট নিতে হয়। এখন আমি সারা জীবন যদি সয়াবিন তেল খাই মিলে বানানো, আমি যদি ফ্রাইড প্রসেস ফুড খাই, তাহলে পেটের অবস্থানটা এতটা ড্যামেজ হয়ে যায়, সেই ক্ষেত্রে অনেক সেশন লাগে। অনেকে করবে স্যার আমার 10টা সেশনে ভালো হয়েছে, অনেকে বলবে স্যার আমার 60টা সেশন লাগছে, অনেকটা 90টা সেশন লাগছে। সেশন বেশি লাগে কম লাগে তার বডির উপর। ইন্ডিয়া থেকে আমার কাছে রুগী আসতেছেন এই আইবিএস জটিলতার জন্য, আর্থ্রাইটিস, বাত ব্যথা ভালো করার জন্য। এখন কার কয়দিন লাগবে এটা ডিপেন্ড করে তার বডির উপর। তা আপনারা যাদের এইরকম আইবিএস, যিনি প্রশ্ন করছেন আইবিএস ট্রিটমেন্ট, আগে এই লিকটা নিয়ে লিকটা খান, ভালো হয়ে গেলে আলহামদুলিল্লাহ। যদি ভালো না হন তখন এর পাশাপাশি কী করবেন, শশীতে আসতে হবে। শশীতে আকুপাঞ্চার, তারপর ওজন থেরাপি নিলে ভালো হয়ে যায়। শুধু আপনার টাইম ফ্রেম বেশি লাগবে। ভালো হয়ে যাওয়ার পর কী করো, ভালো হয়ে যাওয়ার পর লিক নিয়মিত খাবেন, ভালো থাকবেন। আমি ভালো থাকতে চাই, আমি কি আবার আনহেলদি লাইফের মধ্যে যাব, না শশী হেলদি লাইফ স্টাইল ফলো করব, ভালো থাকব। পাশাপাশি এই যে ব্ল্যাক সিস্টেম, এই যে আমি যে কথাগুলো বলতেছি, যে আপনারা ইন্টারনেটে যাই একটু সার্চ করেন যে ব্ল্যাক সিস্টেমের উপকারিতা কী, লিকের উপকারিতা কী, তেঁতুল কাঠে বাদামি চাউলের উপকারিতা কী, দেখবেন সবাই এখন ইন্টারনেটে এসব আর্টিকেল অ্যাভেলেবেল পাওয়া যায় যে এর উপকারিতা কী। অর্থাৎ আমি ওষুধ ছাড়া ন্যাচারাল পরিবেশেই ভালো থাকবো, কাজে ভালো থাকা সম্ভব। চুল পড়া গেল, তিল গেল। হ্যাঁ, সন্ধ্যা লিখেছেন
সকাল সন্ধ্যা যে আমার মা হাঁটুতে অনেক ব্যথা, হ্যাঁ সাধারণত বয়স্ক হলেই এই কার্টিলেজগুলো বা হাড়গুলো ডিজেনারেটিভ চেঞ্জ হয়, ক্ষয় হয়ে যায়। কাজেই হাঁটুতে এই ব্যথাগুলো অনেকেই আমরা ভুগে থাকি। হাঁটুতে ব্যথার কারণে দেখবেন কি যে চেয়ারে বসে নামাজ পড়ি বা টুলে বসে নামাজ পড়ি বা বিছানায় বসে নামাজ পড়ি। আমরা যদি একটা কম্বিনেশন ট্রিটমেন্ট নিই, এই ডিজেনারেটিভ চেঞ্জটা ভালো হয়ে যায়, হাঁটু ব্যথা ভালো হয়ে যায়। কাজে যারা চেয়ারে বসে নামাজ পড়তেছেন, শশী হাসপাতালে ট্রিটমেন্টের পরে দেখবেন সবাই দাঁড়িয়ে নামাজ পড়তেছে। আপনারা অনেক ভিডিও দেখে থাকবেন যে ট্রিটমেন্ট নেওয়ার পরে পা ভাঁজ করতেছেন, নিচে বসতেছেন, উঠতেছেন, কোনো অসুবিধা হচ্ছে না। কাজে এই হাঁটু ব্যথা কোনো সমস্যাই না, এগুলো সব ভালো হয়। আপনাকে সঠিক জায়গায় আসে সঠিক চিকিৎসা নিতে হবে। ও আরেকজন লিখছেন কি সোবহান মোল্লা, 3 বছর ধরে ঘুম হয় না, সৌদি আরব থেকে লিখছেন। সৌদি আরব থেকে কি সোবহান মোল্লা, ঘুম না হওয়ার পিছনে অন্য কারণের মধ্যে আছে আমাদের হরমোন ইমব্যালেন্স থাকে, মেলাটোনিন জাতীয় এক জাতীয় হরমোন ইমব্যালেন্স থাকে। সেই ক্ষেত্রে আমরা স্কাল্প আকুপাঞ্চার করি। স্কাল্প আকুপাঞ্চার 5টা পয়েন্ট, পাই হুই সি ছানচং, 5টা পয়েন্টে যদি আমরা আকুপাঞ্চার করি, এই হরমোন যেটা মেলাটোনিন হরমোনকে ব্যালেন্স করে। সবচেয়ে ভালো কথা কি, এটা হাইপার করে না, কম করে না, নর্মাল যতটুকু থাকার কথা ততটুকু থাকে, থাকলে ঘুম চলে আসে। সাধারণত আমরা দেখছি যারা ঘুম আসে না, স্লিপিং পিল বা সেডেটিভ ইউজ করতেছেন, দীর্ঘদিন যাবত ওষুধ খাচ্ছেন, তাদের ঘুম আসতে ট্রিটমেন্ট কোর্স দীর্ঘ সময় লাগে। যারা ওষুধ খান নাই তাদের অল্প কয়েকটা সেশনেই ঘুম চলে আসে। কাজে যাদের ঘুম হয় না, এবং আরও কিছু কিছু রোগের কিন্তু শশীতে খুব দুর্দান্ত রেজাল্ট হয়, নাক ডাকা। অনেকে আমরা নাক ডাকি, নাক ডাকলে গুরুত্ব দিই না। নাক ডাকার কারণে আমাদের শরীরে অক্সিজেন ঘাটতি দেখা দেয়, এর ফলে স্ট্রোক হতে পারে, ডায়াবেটিস হতে পারে। কারণ নাক ডাকা শশী হাসপাতালে আলহামদুলিল্লাহ 100% ভালো হচ্ছে। অ্যাজমা, এই শীতে শ্বাসকষ্ট হয়, অ্যাজমা, আমরা ইনহেলার নিয়ে পকেটে নিয়ে ঘুরি। অ্যাজমা রুগী দেখে থাকবেন 3 প্রজন্মের অ্যাজমা ভালো হয়, যারা অ্যাজমার কোর্স কমপ্লিট করছেন, ওষুধ থেকে বেরিয়ে গেছেন। অসংখ্য রোগী অ্যাজমা, নাক ডাকা এই রোগ থেকে বেরিয়ে আসছেন। হ্যাঁ ম্যাস্তা, যতক্ষণ ক্রিম ইউজ করা যায় ততক্ষণ ভালো। হ্যাঁ ম্যাস্তা আসলে কি, বডির মধ্যে যে আমাদের ত্বকের মধ্যে মেলানিন জাতীয় এক জাতীয় সাইট জমা হয় ম্যাস্তা তৈরি করে। ম্যাস্তা তৈরি করার ক্ষেত্রে কেন ট্রিটমেন্ট নেওয়ার পর ম্যাস্তা চলে যায়। এই জাতীয় জাতের জটিলতাগুলো থাকে, যা আমরা এখন দেখতে পাচ্ছি যে অনেকের অনেক জটিলতা থাকে। অনেকে অনেক প্রশ্ন করতেছেন। ও একজন করছেন রিউমেটিক হ্যান্ড হয়ে গেছে। রিউমেটিক হ্যান্ড মানে কি, আপনার আঙুলের রিউমেটয়েড আর্থ্রাইটিস থাকার কারণে ফুলে গেছে, ডিফর্মিটি গ্রো করে গেছে। ডিফর্মিটি যদি হাতে পার আঙুলে গ্রো করে, এটা ক্রমান্বয়ে বাঁকা হয়ে যায়। এই বাঁকাটাকে সোজা করার জন্য আগে আমাকে ব্যথাকে কমাইতে হবে, পরে ব্যথা আর বাঁকা না হয়, তারপরে বাঁকাকে সোজা করা। হ্যাঁ, এটা একটা কম্বিনেশন ট্রিটমেন্টের মাধ্যমে এটা ভালো হয়। রিউমেটয়েড আর্থ্রাইটিস, ওস্টো আর্থ্রাইটিসের সুন্দর কথা বলছেন। রিউমেটয়েড আর্থ্রাইটিস, ওস্টো আর্থ্রাইটিসের মূল পার্থক্য ভাইরে, আজকালকার আমাদের রোগীরা অনেক সচেতন, অনেকে ইন্টারনেটে যান, ঘাটাঘাটি করেন, অনেকে তথ্য। রিউমেটয়েড আর্থ্রাইটিস আর ওস্টো আর্থ্রাইটিসের মধ্যে পার্থক্য, দুটোই বাতের মধ্যে পার্থক্য হলো, রিউমেটয়েড আর্থ্রাইটিস হলো আমাদের ইমিউন সিস্টেমটা যেটা রোগ প্রতিরোধ করার কথা, সেটা ভুলক্রমে আমাদের বডিকে এফেক্ট করে, আমাদের জয়েন্টের টিস্যুকে এফেক্ট করে ইমিউন সিস্টেম। এইটা হলো রিউমেটয়েড আর্থ্রাইটিস, বোঝা গেছে? আর ওস্টো আর্থ্রাইটিস হলো ইমিউন সিস্টেম বডিকে এফেক্ট করে না। ওস্টো আর্থ্রাইটিস হলো বাত যেটা আমাদের গ্রন্থিতে ড্যামেজ করে, গ্রন্থিটা ফুলে যায়। কাজে দুটার মধ্যে পার্থক্য আছে। পার্থক্য একটা হচ্ছে ইমিউন সিস্টেম বডিকে এফেক্ট করে, রিউমেটয়েড আর্থ্রাইটিস। রিউমেটয়েড আর্থ্রাইটিস হলো কি, জয়েন্টে ব্যথা হয়, ব্যথাগুলো ফুলে যায়, বড় হয়ে যায়, এটা রাত্রে বা সকালে বাড়তে পারে। ওস্টো আর্থ্রাইটিসটা সাধারণত আমাদের হাঁটুতে দেখা দিতে পারে, অন্যান্য জয়েন্টেও দেখা দিতে পারে। আলহামদুলিল্লাহ, অনেকে অনেক রকম প্রশ্ন করতেছেন। এই প্রশ্নগুলো যারা করতেছেন তারা আমার কাছে মনে হয় যে এই যেহেতু রোগ থেকে রেহাই পাওয়ার জন্য বা ভালো থাকার জন্য করতেছেন। ও মনি লিখছেন, স্যার আমার জয়েন্টে পেন, আমরা যেটা জয়েন্টে পেন দেখলাম, সেই ক্ষেত্রে দেখে জয়েন্টে পেন রিউমেটয়েড আর্থ্রাইটিস হলে হতে পারে, ওস্টো আর্থ্রাইটিস হলে হতে পারে, গাউটি বা আর্থ্রাইটিস হলে হতে পারে, অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস হলে হতে পারে। আগে কারণটাকে আইডেন্টিফাই করা। রিউমেটয়েড আর্থ্রাইটিস হলে এখানে জয়েন্টে ব্যথার পাশে কি দেখা যায় যে আর এ ফ্যাক্টর, রিউমেটয়েড ফ্যাক্টরটা পজিটিভ হতে পারে, এনটিসিসিপিটা পজিটিভ হতে পারে। আবার অনেকের ক্ষেত্রে যে টেস্টে কিন্তু কোনো পজিটিভ আসে না, আমরা বলি জিরো নেগেটিভ
আর্থ্রাইটিস। সিরোনেগেটিভ আর্থ্রাইটিসটা কি বলে? আমাকে ক্লিনিক্যাল সাইন সিমটমকে বাদ বলতেছে, বাট আমার টেস্টে আসে না। কাজে সেই রোগগুলো, এই রোগগুলি থাকলে কি অসহনীয় ব্যথা হয় জয়েন্টে জয়েন্টে। এই ব্যথাটাকে রিলিভ করার ক্ষেত্রে এখানে আকুপাঞ্চার সহ একটা কম্বিনেশন ট্রিটমেন্টের মাধ্যমে ভালো হয়ে যায়। কাজেই যারা কিছু কিছু জটিল রোগ আছে সারা জীবন বলে কি যে বয়ে চলতে হয়, যেমন রিউমেটয়েড আর্থ্রাইটিস, তারপরে অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস, তারপরে আইবিএস, নাক ডাকা, তারপরে হচ্ছে গিয়ে আপনার অ্যাজমা, এ সবগুলো ভালো হয়। ভালো হয় বলতে কী বোঝাচ্ছে? আমি ওষুধও খাবো না, আমার ওইগুলো থাকবেও না, ব্যথাও থাকবে না। যারা এখানে কোর্স কমপ্লিট করতে চান সবাই দেখবেন। এবং আমার কাছে শশীতে এখন রেফারেল রোগী বেশি। সাধারণত ব্যথার জন্য যারা আসতেছেন ভালো হয়ে গেছেন, তারা তাদের আত্মীয় স্বজন নিয়ে শশীতে আসতেছেন। আর স্কিনে যারা আসতেছেন, স্কিনে ম্যাক্সিমাম রোগী আসতেছেন, বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট নিয়েছেন। আমি গতকালকেই একটা লাইভ দিয়েছি, ওনার হচ্ছে মুখে অবাঞ্ছিত লোম ছিল, উনি এক জায়গাতে 20টা সেশন নিয়েছে, কোনো রেজাল্ট হয় নাই। শশীতে আসার পর 3টা ট্রিটমেন্টে ভালো হয়ে গেছে। যারা বিভিন্ন জায়গায় স্কিনের বিভিন্ন রকমের মুখের দাগ, অবাঞ্ছিত লোম, হাইপার পিগমেন্টেশন, একনি, এইগুলো যারা বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট নিয়ে কাঙ্ক্ষিত ফলাফল হচ্ছে না, তারা শশীতে আসার পরে আসতেছেন। অন্য জায়গায় ফেল মারার রোগীগুলো আসে ভালো হয়ে যাচ্ছে। কাজে এই জাতীয় রোগী যাদের আছে, যারা মাথার মধ্যে গেঁথে নিয়েছেন যে ভালো হবেন না, শশীতে আসেন, কোর্সটা কমপ্লিট করেন, তারপর দেখবেন যে আপনার ধ্যান ধারণা চেঞ্জ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, এই প্রত্যাশায় আমি ডাক্তার এস এম শহীদুল ইসলাম।